একটি এক্সিবিশন হলে দিনে দুপুরে চুরি হয়ে যায় মহামূল্যবান 5টি লাল হীরা। আর এই কেসের ইনভেস্টিগেশনের জন্য আসে পুলিশ অফিসার জাসভিন্দর। আর সে হীরা চুরির দায়ে সন্দেহবশে 3 জনকে জেলে ভরে দেয়। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ার কারণে কোর্ট তাদের এই কেস থেকে মুক্তি দিয়ে দেয়। কিন্তু দেখা যায় কোর্টের এই রায়ে মোটেও খুশি ছিল না জাসভিন্দর। কারণ জাসভিন্দরের দৃঢ় বিশ্বাস ছিল যে এই 3 জনের মধ্যে যে কোনো একজনই এই হীরাগুলো চুরি করেছে। তাই সে তার জীবনের 15টি বছর এই কেসের পিছনে ব্যয় করেছে। এখন এত বছর পর এসে জাসভিন্দর কি পারবে আসল চোরকে ধরতে? সেটাই দেখব আজকের গল্পে, যা শেষের টুইস্টটা চমকে দেওয়ার মতো। এমনই সাসপেন্স আর থ্রিলারে ভরা গল্প এক্সপ্লেন করব, যার নাম সিকান্দার কা মুকদ্দর। গল্পটি শুরু হয় 15 ফেব্রুয়ারি 2009 সালের মুম্বাইতে, যেখানে আমরা দেখতে পাই অনেক বড় ডায়মন্ডের এক্সিবিশন চলছে। সেখানে অনেক বড় বড় ডায়মন্ডের স্টলও দেওয়া হয়েছিল এবং মডেলরা ডায়মন্ডগুলো সবার সামনে প্রদর্শন করছিল। যেহেতু অনেক বড় একটি এক্সিবিশন চলছিল, তাই সেখানে অনেক হাই সিকিউরিটিও ছিল। তারা সব কিছু দেখে রাখছিল। কিন্তু তখন হঠাৎ একজন লোক দৌড়াতে দৌড়াতে মন্দিরের পিছু থেকে এক্সিবিশনের হল রুমে সিকিউরিটি ইনচার্জকে কল দেয়। আর সে লোকটা ইন্সপেক্টর কামলের সাথে কথা বলতে চায়। সে জানায় ডায়মন্ড এক্সিবিশন হলে ডাকাতি হবে। তো সিকিউরিটি ইনচার্জ কামলেকে কল করে সিকিউরিটি রুমে আসতে বলে। কামলে এসে লোকটাকে কিছু বলার আগেই লোকটা কাগজে লেখা ডায়লগগুলো বলতে থাকে যে 4 জন লোক হল নাম্বার 1-এ কিছুক্ষণ পরে ডাকাতি করবে। তাদের মধ্যে কয়েকটি গান, AK-47 আর টিয়ার গ্যাস রয়েছে। আর তারা অলরেডি সেখানে ঢুকে গেছে। তারা ক্লিনার সেজে কোনোভাবে কার্ড ম্যানেজ করে সেখানে গেছে। আর তাদের ফেক আইডিতে যে নাম আছে তা হলো শিরিষ, গোলাম, রাজেন্দ্র আর বিজেশ। আর এটা বলে লোকটা কল কেটে দেয়। তখন সিকিউরিটি ইনচার্জ কামলেকে বলে এই নামে গেট পাস রেজিস্ট্রেশন করা হয়েছে। তারপর তাড়াতাড়ি ইন্সপেক্টর কামলে সিসিটিভি ফুটেজ চেক করে আর দেখে কেউ একজন মাস্ক পরে সিসিটিভি কেবল কেটে দিয়েছে। আর সাথে সাথে কামলে হলের ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয়। তাদের সবাইকে হল রুম থেকে বের করে অন্য একটা রুমে একত্র করে রাখে। কেউই বুঝতে পারছে না যে এখানে কি হচ্ছে। আর এদিকে ইমার্জেন্সি অ্যালার্ম শুনে ডাকাতগুলো বের হতে গেলে পুলিশ তাদের উপর হামলা করে আর গুলি করতে থাকে। বেশ কিছুক্ষণ গোলাগুলির পরে পুলিশ 4 জন ডাকাতকে মেরে ফেলে। তারপর সেখানে অ্যাম্বুলেন্স আসে আর তারা ডেড বডিগুলো বাইরে বের করে নিয়ে যায়। তারপর সবাইকে আবার হল রুমের মধ্যে নিয়ে আসা হয়। কিন্তু এখানে এসে কামরি নামের একজন খেয়াল করে তাদের স্টোরের সবচেয়ে মূল্যবান 5টি রেড সলিটের গায়েব হয়ে গেছে। এটা দেখে সে তাদের স্টোরের আরেকজন এমপ্লয়িকে জানায়। তারা এটা দেখে পুলিশকে ডাকে আর পুলিশকে এই বিষয়ে সব কিছু বলে। তখন পুলিশ সেখানে থাকা সবাইকে আটকে রাখে আর ডিটেকশন টিমকে আসতে বলে। তো কিছুক্ষণ পরই সেখানে ডিটেকশন টিমের হেড জাসভিন্দর চলে আসে। আর কামলে জাসভিন্দরকে জানায় একটি স্টল থেকে কিছু হীরা গায়েব হয়ে গেছে। তখন জাসভিন্দর কামলের কাছে সিসিটিভি ফুটেজ চায়। তখন কামলে জানায় এই ঘটনা হওয়ার 3 মিনিট আগে সিসিটিভি সব বন্ধ হয়ে গেছে। জাসভিন্দর বলে কেউ তো একজন সুযোগের সদ্ব্যবহার করেছে। তো এরপর কামলে বলে এই দুজন সবার শেষে হল থেকে বের হয়েছে। তখন দেখা যায় জাসভিন্দর তাদের দুজনকে ডাকে আর তাদের নাম জানতে চায়। তো মেয়েটি জানায় তার নাম কামিনী আর লোকটি জানায় তার নাম মাঙ্গেশ। আর তখন জাসভিন্দর সেখানে থাকা সবাইকে জিজ্ঞাসা করে তাদের মধ্যে কে কে এই দুজনকে চিনে। তখন কয়েকজন হাত তোলে আর বলে তারা সবাই পঞ্চরত্ন বিল্ডিংয়ে একসাথে কাজ করে। তারপর জাসভিন্দর হল রুমের ইনচার্জকে বলে সিসিটিভিতে যতটুকু রেকর্ড হয়েছে ততটুকুই নিয়ে আসতে। আর সবাইকে বলে অ্যালার্ম বাজার আগে যে যেখানে দাঁড়িয়েছিলে সবাই যেন যা যা নিজের জায়গা মনে করে সেখানে গিয়ে দাঁড়ায়। সবাই যা যা জায়গা গিয়ে দাঁড়ালে জাসভিন্দর সিসিটিভি ফুটেজ অনুযায়ী সবাইকে চেক করে আর বলে 18, 19 আর 13 নম্বর স্টোরে যারা আছেন তারা বাদে বাকি সবাই হল রুম থেকে বেরিয়ে বাইরে গিয়ে দাঁড়াতে বলে। সেখানে তাদের সার্চ করা হবে এবং তারা নাম্বার আর অ্যাড্রেস দিয়ে চলে যাবে।
কামিনীদের স্টল আর পাশে 2টা স্টল বাদে বাকি সবাই চলে গেলে জাসিন্দা নিচে আসে আর জুনিয়র অফিসারকে বলে সবার নাম, ঠিকানা আর পেশাগুলো নোট করতে। তারপর সিকান্দার আসলে সে জানায় তার নাম সিকান্দার আর সে কম্পিউটার টেকনিশিয়ান, তার বাসা কানপুরে। তখন অফিসার বলে, কানপুরে বাসা, তাহলে মুম্বাইতে কি করছেন? আর এই এক্সিবিশনেই বা কী করছেন? আর আপনি ওই স্টলে দাঁড়িয়েছিলেন কেন? সিকান্দার বলে, আমি কাজ করছিলাম। তখন সিকান্দারকে যেতে বলে, তো সে যাওয়ার সময় একজনের সাথে ধাক্কা খায়। তখন জাসিন্দার তাকে থামতে বলে আর তার সামনে আসতে বলে। তাকে জিজ্ঞাসা করে সে এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিল। সিকান্দার বলে, আসলে আমার মা অসুস্থ আর সে বাসায় একা, এর জন্যই আমি তাড়াহুড়া করছিলাম না। জাসিন্দার বলে, আচ্ছা কি হয়েছিল আবারও শুরু থেকে বলো। তখন সিকান্দার বলে, আমি এখানে দাঁড়িয়েছিলাম আর এই স্টল থেকে ওই স্টলে যাওয়ার সময় অ্যালার্ম বেজে ওঠে আর তখনই পুলিশ এসে সবাইকে হল রুম থেকে অন্য রুমে নিয়ে যায় আর অনেক গোলাগুলি আওয়াজ আসে আর আমরা জানতে পারি এখানে ডাকাত এসেছিল। জাসিন্দা তখন বলে, যখন অ্যালার্ম বেজেছে ঠিক করে বলো তুমি কোথায় দাঁড়িয়েছিলে। তখন সিকান্দার আবারও ওই স্টোরের সামনে এসে ওই জায়গায় দাঁড়ালে এক লোক বলে, আমি এখানে ছিলাম আর তুমি ওইখানে ছিলে। সিকান্দার বলে, না আমি এখানেই দাঁড়িয়েছিলাম। তখন সিকান্দারকে জাসিন্দার বলে, তুমি কামিনী আর মাঙ্গেশকে কিভাবে চিনো? সিকান্দার তখন বলে, আমি এদেরকে চিনি না, তাদের অফিসে কাজের জন্য গিয়েছিলাম। জাসুইন্দার তখন সিকিউরিটি ইনচার্জকে বলে সিকান্দারকে ভালো করে চেক করতে। তখন সিকান্দার বলতে থাকে সে কিছুই করেনি, কিন্তু জাসিন্দার তার কোনো কথাই শোনে না। তারপর জাসিন্দার কামিনী আর মাঙ্গেশকে তার সামনে আসতে বলে আর তাকে জিজ্ঞাসা করে তারা কোথা থেকে এসেছে। তখন কামিনী বলে সে রায়পুর ছত্তিশগড় থেকে এসেছে আর মাঙ্গেশ জানায় সে এই মুম্বাইতেই থাকে। জাসিন্দা তখন কামিনীকে বলে সে তো প্রথমে এই মিসিং হওয়ার ঘটনাটা জানতে পেরেছে, তো কি হয়েছিল? কামিনী বলে, যখন তারা হল রুমে আসে তখন দেখে এখানে বাক্সটি ভাঙা আর তার মধ্যে 5টি সলিটার গায়েব। তখন জাসিন্দা জিজ্ঞাসা করে এই সলিটারের দাম কত হবে? তখন তারা জানায় 50 থেকে 60 কোটি টাকা। কথা শুনে জাসিন্দা অনেক অবাক হয়ে যায়। তখন তার সিনিয়র অফিসারকে ফোন দেয় আর বলে সে তো ভেবেছিল এখানে ছোটোখাটো চুরি হয়েছে, কিন্তু সে তো তাকে 50-60 কোটি টাকার কেসে ফাঁসিয়ে দিয়েছে। তখন সিনিয়র অফিসার তাকে জানায় এত বড় কেস দেখেই তো হোম মিনিস্টার নিজে জাসিন্দারকে এই কেসটি দিতে বলেছে, তাই এই কেসটি সলভ করতে পারলে তাকে প্রমোশন করে দেবে। তারপর সিনিয়র অফিসার তাকে বলে এই কেসটি সলভ করতে তার কত সময় লাগবে। তখন জাসিন্দার বলে 24 ঘন্টায় সে এই কেসটি সলভ করে দেবে। এরপর দেখা যায় সিকিউরিটি ইনচার্জ সিকান্দারকে সেখানে নিয়ে আসে আর বলে তাকে তল্লাশি করে কিছুই পাওয়া যায়নি। তখন সিকান্দার জাসিন্দারকে বলে তার মা অসুস্থ, তার জন্য চিন্তা করছে, তাকে একটি ফোন করে জানাতে চায় তার আসতে দেরি হবে। তখন জাসিন্দার তার সামনে দাঁড়িয়ে কল করতে বলে। তখন দেখা যায় সিকান্দার একটি দোকানে কল দেয় আর একজনকে জানায় তার আসতে দেরি হবে, তার মাকে জানিয়ে দিতে। এই বলে কল কেটে দেয়। তখন জাসিন্দা তার থেকে ফোনটা চায় আর ওই নাম্বারে কল দেয় আর তার পরিচয় দিয়ে বলে একটু আগে যে কল দিয়েছিল তাকে সে কিভাবে চিনে। তখন লোকটা জানায় সে তার ভাড়াটিয়া আর সে তার মায়ের খোঁজ নেওয়ার জন্য কল করেছে। জাসিন্দা তখন কনফার্ম হয় সিকান্দার তাকে ঠিক বলেছে কিনা। তারপর দেখা যায় জাসিন্দা সিকান্দারকে ধাক্কা মেরে কামিনী আর মাঙ্গেশের কাছে পাঠিয়ে দিল আর বলে আমি জানি হীরা তোমাদের মধ্যে কেউ চুরি করেছে। একথা শুনে মাঙ্গেশ বলে সে এই স্টোরে 32 বছর ধরে কাজ করছে, সে এই কাজ কিছুতেই করতে পারে না। আর কামিনী জানায় সে 3 মাস ধরে কাজ করছে, সে এটা করেনি। জাসউইন্দার তখন সিকান্দারকে জিজ্ঞাসা করে তুমি এদেরকে কবে থেকে চিনো? তখন সিকান্দার বলে সে তাদের চিনে না, সে তাদের অফিসে কাজে গিয়েছিল, তাদেরকে সে চিনে না। তখন জাসউইন্দার তাদেরকে জানায় এই পর্যন্ত তার কাছে যতগুলো কেস এসেছে সে সবগুলো কেস তার ইনস্টিকের মাধ্যমে সলভ করেছে আর তার এই কেস সলভ করার জন্য রেকর্ডও রয়েছে আর তার ইনস্টিক যা বলে সব সময় তাই হয়ে এসেছে। তখন সিকান্দার বলতে থাকে সে তো তার সম্পূর্ণ তল্লাশি নিয়েছে, তাহলে কেন তাকে চোর বলছে? সে তো চুরি করেনি। এই বলে সে অনেক বেশি হাইপার হয়ে যায়। তখন দেখা যায় জাসিন্দার সিকিউরিটি ইনচার্জকে বলে হীরা চুরির সন্দেহ হিসাবে এই 3 জনের নাম লিখতে।
তারপর দেখা যায় তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। আর কামিনী তার ছোট বাচ্চাকে নিয়ে আসে, তাই তাকে বাইরে বসিয়ে আর বাকি দুজনকে লকআপে আটকে রাখে। মাঙ্গেশ সিকান্দারকে বলে সে ৩২ বছর ধরে এই স্টলে কাজ করে আসছে, তারপরও তার মালিক একবারও বলেনি সে এই কাজটি করতে পারে না। কিন্তু কামিনী কেন মিথ্যা কথা বলল? সে তো এর আগেও ৪ বছর ধরে এই কোম্পানিতে কাজ করেছে। তারপর চাকরি ছেড়ে দিয়ে ৩ মাস আগে আবারও জয়েন করে। কিন্তু সে আগের ৪ বছরের কথা কেন জানায়নি? হতে পারে সে ভয় পেয়েছে। কথাটা শুনে কামিনীর উপর সিকান্দারের কেমন জানি সন্দেহ হয়। কিন্তু তখনই দেখা যায় সেখানে পুলিশ কনস্টেবল আসে আর সিকান্দারকে টর্চার রুমে নিয়ে এসে তার হাত পা বেঁধে দেয়। আর একটি পুলিশ অফিসার তাকে বলে সে লাঠির বাড়ি খেতে না চাইলে সব কিছু যাতে সত্যি সত্যি বলে দেয়। তখন সিকান্দার বলে সে চুরি করেনি। তখন সেখানে জাসবিন্দার আসে, এসে বলে সে যেন আজকের মধ্যে যা বলার তা সত্যিটা বলে দেয়, না হলে কালকে তাকে রিমান্ডে পাঠানোর ব্যবস্থা করেছে। এটা বলে সে চলে যেতে নিলে সিকান্দার তাকে বলে আপনার 100% কেস সলভ করার রেজাল্ট কি এভাবে টর্চার করে বানিয়েছেন? জাসিন্দার তখন এগিয়ে এসে রেগে সিকান্দারকে কষিয়ে 2টা চড় মারে। তখন সিকান্দার তাকে বলে আমি চুরি করিনি, আর এটা যখন প্রমাণ হয়ে যাবে সেদিন প্রমিস করেন আপনি আমার চোখে চোখ রেখে ক্ষমা চাইবেন। জাসিন্দার আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের 15 বছর পরের দৃশ্য দেখানো হয়। জাসিন্দার পুলিশ স্টেশনে ওয়াশরুমে বসে মদ খাচ্ছিল। তখন একজন পুলিশ অফিসার এসে জানায় তাকে সিনিয়র অফিসার ডাকছে। জাসিন্দার তখন তার কাছে যায়। তখন সে পুলিশ তাকে জানায় তাকে চাকরি থেকে টার্মিনেশন করে দেওয়া হয়েছে। সে এখন যত ইচ্ছা মদ খেতে পারবে, তাকে আর কেউ কিছু বলতে পারবে না। তখন সিনিয়র অফিসার তাকে জিজ্ঞাসা করে সে এখন কি করবে। তখন জাসবিন্দার জানায় সে স্টার ইনভেস্টিগেটর ছিল, সে অবশ্যই কোনো না কোনো কিছু করে খেতে পারবে। তখন অফিসার তাকে বলে সে এটি 15 বছর আগে ছিল, এই 15 বছরে সে আর কিছুই করতে পারেনি। তখন জাসবিন্দার আর কিছু না বলে সেখান থেকে চলে যায় আর একটা অটোতে ওঠে আর সে ফ্যামিলি কোর্টে চলে যায়। সেখানে গেলে আমরা দেখি আজ তার ডিভোর্সের শুনানি। জাসিন্দারের মানসিক অবস্থা দিন দিন খারাপ হওয়ার কারণে স্ত্রী কৌশলেও তার সাথে থাকতে চায় না। বিচারক তাদের দুজনের মত শুনে তাদের ডিভোর্স কনফার্ম করে দেয়। তারপর তারা দুজনে বাইরে একটি বেঞ্চে বসেছিল। তখন জাসিন্দার কৌশলেকে বলে তাকে এখনও সে আগের মতো অনেক ভালোবাসে। কৌশল্যা তার কোনো কথায় পাত্তা না দিয়ে বলে সময় মতো যেন তার টাকাটা পাঠিয়ে দেয়, না হলে বাকি সম্পত্তিগুলোও তার নামে হয়ে যাবে। কথা বলে সে সেখান থেকে চলে যায়। একদিনে সব কিছু হারিয়ে জাসিন্দার বারে বসে একটার পর একটা ড্রিঙ্কস করতে থাকে। তখন দেখা যায় আবুধাবি থেকে একজন কল করে আর তাকে জানায় আপনার পার্টি কাল ইন্ডিয়া ফেরত আসছে আর আবুধাবিতে তার ভিসা মেয়াদ শেষ হয়ে গেছে। জাসবিন্দার তখন পার্টির নাম্বার সেন্ড করতে বলে। জাসবিন্দার নাম্বার পেয়ে সিকান্দারকে কল করে আর বলে আমি ইন্সপেক্টর জাসবিন্দার বলছি। জাসবিন্দারের নাম শুনে সিকান্দারের পুলিশের সেই টর্চারের কথা মনে পড়ে যায় আর বলে আমাকে কেন কল করেছেন? জাসবিন্দার বলে আজ আমাকে সাসপেন্ড করা হয়েছে আর আজই আমার ডিভোর্স হয়ে গেছে। সিকান্দার তখন বলে এসব আমাকে কেন বলছেন? তখন জাসবিন্দার বলে আজ আমার সব হিসাব বন্ধ হয়ে গেছে, শুধু তোমার হিসাবটাই বাকি, তাই ভাবলাম তোমার হিসাবটা বন্ধ করে দিই। তুমি ঠিক বলেছিলে, আসলে আমার অনুমান ভুল ছিল, তুমি চুরি করনি আর সেজন্যই আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্যই কল করেছি। তখন সিকান্দার বলে আপনি মনে হয় ভুলে গেছেন, আমি বলেছিলাম যেদিন আপনি আপনার ভুল বুঝতে পারবেন আমার সামনে বসে চোখে চোখ রেখে ক্ষমা চাইতে হবে। জাসিন্দার তখন বলে ঠিক আছে, ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, কাল ইন্ডিয়া ফিরে আমার সাথে দেখা করো। জাসিন্দারের মুখে সরি শুনে সিকান্দার এক জায়গায় বসে খুশিতে কান্না করতে থাকে, কারণ গত 15 বছর ধরে সে এটা শোনার জন্যই অপেক্ষা করছিল। তো এরপরই আবারও 15 বছর আগের দৃশ্য দেখানো হয়, যেদিন এই কেসটি কোর্টে তোলা হয়েছিল। মাঙ্গেশ, কামিনী আর সিকান্দার তাদের ফ্যামিলি নিয়ে সেখানে উপস্থিত হয় আর তারা 3 জন মিলে একটি উকিলও ঠিক করে। কিছুক্ষণ পর শুনানি শুরু হয়। তখন সরকারি উকিল বলে এই 3 জন চুরির সময় বাক্সের আশেপাশেই ছিল,
তাই আসামিদের 14 দিনের রিমান্ডে দেওয়া হোক, তাহলে সব সত্যি বের হয়ে যাবে। আসামি পক্ষের উকিল বলে, সেদিন হল রুম থেকে বের হওয়ার পরে সবাইকে চেক করা হয়েছিল, তাহলে এরা চুরি করে হীরা কোথায় রাখলো? সরকারি উকিল তখন বলতে থাকে, হীরা হয়তো তারা গিলে ফেলেছে। এর আগেও এমন অনেক কেস আছে যে হীরা চুরি বা পাচারের সময় অপরাধী তা গিলে ফেলেছে, আর তারা এখনও বেঁচে আছে। আর তাই এই 3 জনকে হাসপাতালে নিয়ে এক্স-রে করার অনুমতি দিন। তখন সব কিছু বিবেচনা করে বিচারক হাসপাতালে নিয়ে এক্স-রে আর 7 দিনের রিমান্ডের অনুমতি দিল। তারপর দেখা যায় মাঙ্গেশ, কামিনী আর সিকান্দারকে এক্স-রে করাতে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানে সিকান্দারের সাথে একটা নার্সের সাথে ধাক্কা লাগে। এরপর একে একে সবার এক্স-রে শেষ হলে ডাক্তার জাসিন্দারকে জানায় কারোর পেটে হীরা নেই। এটা শুনে সে অনেক বেশি অবাক হয়ে যায়। আর তখনই তাকে পুলিশ স্টেশন থেকে কল করে বলে, সেদিন যে লোকটা কল করে ডাকাতের খবর দিয়েছিল তাকে থানায় নিয়ে আসা হয়েছে। কথা শুনে জাসিন্দার তাড়াতাড়ি থানায় আসে। এসে লোকটাকে বলে সে এতদিন কোথায় ছিল। সে জানায় সে তার মাসির ছেলের বিয়ের জন্য কিছুদিনের জন্য বাইরে গিয়েছিল। তো এরপর জাসিন্দা তাকে সেই দিন কী হয়েছিল তা জানতে চায়। লোকটি বলে সে প্রতিদিনের মতো তার মেয়েকে তার ঠিক করা অটোতে করে স্কুলে পাঠায়, কিন্তু দেখা যায় তখন তার কাছে একটা কল আসে আর তাকে বলে সে কি দেখেছিল যে তার অটো ঠিক আছে কিনা। আসলে সে তাকে বুঝিয়েছিল তার মেয়েকে তারা কিডন্যাপ করেছে। তো লোকটা অনেক বেশি ভয় পেয়ে যায় আর অটোর পেছনে পেছনে দৌড়তে থাকে। ততক্ষণে অটো অনেক দূরে চলে গেছে। তখন লোকটাকে বলে ভয় পেও না, তোমার মেয়েকে ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু তোমাকে একটি কাজ করে দিতে হবে। তোমার প্যান্টের ডান পকেটে একটা পেপার আছে, পেপারে যা ডায়লগ লেখা আছে সেটা ওই নাম্বারে কল করে বলতে হবে। লোকটা তখন পাশের মন্দিরের পিছু থেকে পেপারে লেখা ডায়লগগুলো বলে দেয় তার মেয়েকে বাঁচানোর জন্য। কিন্তু এরপর সে জানতে পারে তার মেয়েকে কেউ কিডন্যাপ করেনি, অর্থাৎ তাকে মিথ্যা বলে ভয় দেখিয়ে কাজটি করানো হয়েছে। তখন জাসিন্দার মাঙ্গেশ, কামিনী আর সিকান্দারকে দেখিয়ে লোকটাকে জিজ্ঞাসা করে সে কি তাদের কাউকে চিনে নাকি। লোকটা তখন তাদের 3 জনকে ভালোভাবে দেখে আর বলে সে এদের মধ্যে কাউকেই চিনে না। তারপর সবাইকে টর্চার রুমে নিয়ে গেলে দেখা যায় মহিলা পুলিশ দিয়ে কামিনীকে অনেক টর্চার করতে থাকে। কামিনী বলতে থাকে যে সে চুরি করেনি। এরপর দেখা যায় সিকান্দারের 4 হাত পা বেঁধে তাকে জাসিন্দার অনেক পিটাতে থাকে। তখন সিকান্দারও একটা কথাই বলতে থাকে যে সে এ চুরি করেনি। এরপরই রিমান্ডের 7 দিন শেষ হলে সবাইকে আবারও কোর্টে তোলা হয়। আসামি পক্ষের উকিল বলে 7 দিন রিমান্ডে নেওয়ার পরেও পুলিশ কিছুই প্রমাণ করতে পারেনি, তাই সে আজকেই বিচারকের কাছে তার ক্লায়েন্টের বেল চাচ্ছে। বিচারক তখন জাসিন্দারের কাছে জানতে চায় তার কাছে কি অন্য কোনো ক্লু আছে কিনা। তখন জাসিন্দার বিচারককে বলে আমি নিশ্চিত হীরা হয়তো গিলে ফেলেছে, নয়তো কোথাও লুকিয়ে ফেলেছে। অ্যারেস্ট আর রিমান্ডের মাঝে এরা কারোর সাথে দেখা করে হীরাগুলো দিয়ে দিয়েছে, তাই তাকে আরও 7 দিনের সময় দেওয়া হোক। তখন বিচারক তাকে বলে আপনার এসব কথাগুলো ভিত্তিহীন লাগছে। তাই বিচারক 3 জনকেই জামিন দিয়ে দেয়। কথা শুনে তো তারা 3 জনে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু জাসিন্দার মোটেও খুশি ছিল না। এরপর দেখা যায় সিকান্দার তার বাসায় চলে আসে, তার পুরো শরীরে পুলিশের আঘাতের চিহ্ন। সিকান্দার তখন তার মায়ের হাতের বালা না দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করে। তখন তার মা বলে কেস চালাতে গিয়ে বিক্রি করে দিয়েছে, সে তো এখন চলে এসেছে, তো আবারও কিনে নেবে। সিকান্দার বলে জামিন দিয়েছে, কিন্তু কেস তো চলবে, হয়তো আবারও অ্যারেস্ট করে নিয়ে যাবে। তো তার মা শরীরে মলম লাগিয়ে দিচ্ছিল, তখনই সেই নার্স মেয়েটি আসে, তার নাম প্রিয়া। এখানে আমরা আরও জানতে পারি প্রিয়াকে তারা আগে থেকেই চিনে, কারণ প্রিয়া হলো তাদের প্রতিবেশী। তখন প্রিয়া সিকান্দারের জন্য মলম নিয়ে আসে আর সেটা তাকে লাগিয়ে দেয়। সিকান্দার তাকে বলে ভালোই করেছ, তুমি সেদিন আমার সাথে কথা বলোনি, না হলে ওই ইন্সপেক্টর তোমাকেও এসবের মধ্যে জড়িয়ে নিত। তখন অন্য রুম থেকে সিকান্দারের মা প্রিয়াকে জিজ্ঞেস করে তোমার মা বলছিল সন্ধ্যায় নাকি ছেলে পক্ষ তোমাকে দেখতে আসবে। তখন প্রিয়া সিকান্দারকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে হ্যাঁ, আমার হাসপাতালেই কাজ করে,
কি করব, আপনার ছেলে তো পাত্তাই দেয় না। তাই ভাবলাম কতদিন আর এভাবে বসে থাকবো, সেটেল হয়ে যাই। সিকান্দার প্রিয়ার বিয়ের কথা শুনে শুভকামনা জানালো। প্রিয়া তাতে অভিমান করে চলে যায়। এরপর দেখা যায় সিকান্দার তার পুরনো কাজে গেলে তার বিরুদ্ধে চুরির কেস থাকায় কাজ থেকে তাকে বের করে দেয়। পুলিশ কেস হওয়ার কারণে সিকান্দারের পরিচিত সবাই তাকে অপমান করে বের করে দেয়। বাড়ির মালিকও বলে 2 মাসের ভাড়া টাকা দিতে না পারলে বাসা ছেড়ে দিতে হবে। অনেক রিকোয়েস্ট করে সিকান্দার 1 সপ্তাহ সময় চেয়ে নেয়। অন্যদিকে দেখা যায় কোর্টে গেলে উকিল এসে কামিনী আর মাঙ্গেশকে বলে বিচারক আসেনি, 3 মাস পরে দেখা যাবে। এরপর উকিল এসে সিকান্দারের কাছে তার পেমেন্ট চায়। সিকান্দার তাকে বলে তার কাছে এখন টাকা নেই, কিন্তু সে তাকে কিছুদিনের মধ্যে টাকাটা ম্যানেজ করে দিয়ে দেবে। কিন্তু উকিল তখন তাকে বলে এমনিতেই সে আঙ্কেলের জন্য অনেক ডিসকাউন্ট করে দিয়েছে, এরপর আর সম্ভব হচ্ছে না তার পক্ষে। ঠিক তখনই কামিনী আসে, সিকান্দারের কাছে কিছু টাকা দিয়ে বলে আপনি যে টাকাটা ধার দিয়েছিলেন সেটা নিয়ে নেন। উকিল সিকান্দারের কাছ থেকে টাকা নিয়ে গুনতে থাকে, আর সিকান্দার অবাক হয়ে কামিনীর দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর কোর্টের বাইরে বসে চা খাওয়ার সময় সিকান্দারকে হেল্প করার জন্য ধন্যবাদ জানায়। এরপর চা খেতে খেতে কামিনীর কাছে সিকান্দার তার ফ্যামিলির ব্যাপারে জানতে চায়। তখন কামিনী বলে তার একটা বাচ্চা আছে আর একটা ছোট বোন আছে, আর তার প্রাক্তন হাজব্যান্ড অন্য একজনকে পেয়ে তাকে ছেড়ে চলে গেছে। তখন সে সিকান্দারের ফ্যামিলির কথা জানতে চায়। তখন সিকান্দার বলে তার পরিবারে শুধু তার মা আছে। এরপর সিকান্দার বলে জানেন, আসলে সেদিন আমি এক্সিবিশনে যেতাম না, আমার অন্য এক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে মনে হলো নতুন যে অ্যাপ ইনস্টল করেছি ওইগুলো চেক করে আসি, এত বড় ইভেন্টে যদি কোনো সমস্যা হলো, তাই আর দেখেন কি ভাগ্য। কামিনী তখন বলে ভাগ্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই, তাহলে যেটা ভালো হওয়ার থাকে সেটাও খারাপ হয়ে যায়। কামিনীর এত সুন্দর চিন্তা ভাবনা দেখে সিকান্দারের খুব ভালো লাগে, আর কামিনীর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এরপর থেকে তাদের মধ্যে একটু একটু ভালো লাগা শুরু হতে থাকে। আর এভাবে ভালো লাগা থেকে কখন যে তাদের মধ্যে ভালোবাসা সম্পর্ক জড়িয়ে যায় তারা নিজেরাও বলতে পারে না। তারা একসাথে সব জায়গায় যেতে থাকে, একে অপরের খেয়াল রাখতে থাকে, আর আস্তে আস্তে তারা একে অপরকে অনেক ভালোবাসতে শুরু করে। তারপর দেখা যায় সিকান্দার যেহেতু কোনো কাজ পাচ্ছিল না, তাই সে একটা কনস্ট্রাকশনের কাজ নেয়, কারণ তাকে কিছু একটা তো করতে হবে। এরকমভাবেই অনেকগুলো দিন কেটে যায়। এরপর একদিন সিকান্দার কামিনীর সাথে সমুদ্রের পাড়ে বসেছিল। ঠিক তখনই তার কাছে প্রিয়ার কল আসে, তাই সে তাড়াতাড়ি করে বাসায় আসে আর দেখতে পায় তার মা মারা গেছে। এটা দেখে সে অনেক বেশি কষ্ট পায়। এরপর সে ওই বাসাটাও ছেড়ে দেয় আর কামিনীর সাথে থাকতে শুরু করে। তারপর কিছুদিনের মধ্যে তারা বিয়ে করে নেয়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর গল্পটি আবার বর্তমানে আসে। সিকান্দার মুম্বাই আসে আর তার ফ্রেন্ড মানিস তাকে রিসিভ করতে আসে। সে তাকে নিয়ে বাসার উদ্দেশ্যে যেতে থাকে। তখন মানিস তাকে বলতে থাকে যে লকডাউনে টাকা পাঠানোর জন্য তার ফ্যামিলি নিয়ে অনেক ভালো আছে, তার জন্য সিকান্দারকে সে ধন্যবাদ জানায়। সিকান্দার বলে সে তার জন্য যা করেছে তার কাছে এ তো কিছুই না। তো কিছুক্ষণ পর সিকান্দার বলে তাকে এখানে নামিয়ে দিতে, আর তার ফ্রেন্ডকে বলে যে সে যেন কামিনীকে বলে দেয় যে ঘন্টা খানেকের মধ্যেই সে বাসা চলে আসবে। মানিস জিজ্ঞাসা করে যে সে কোথায় যাবে। তখন সিকান্দার বলে তার একটা পুরনো হিসাব বাকি আছে, তা ক্লিয়ার করতে হবে। সিকান্দার গাড়ি থেকে নেমে সে রেস্টুরেন্টে যায়। জাসিন্দা তার জন্য অপেক্ষা করছিল। তখন সিকান্দার আসে আর চেয়ারে বসে। তখন জাসিন্দার বলে একদম বড় সাহেব মনে হচ্ছে। এরপর তাকে ড্রিঙ্কস বানিয়ে দেয় আর বলে শুভ জন্মদিন। সিকান্দার অবাক হয়ে যায়। জাসিন্দার বলে তোমার বিবেক আর আত্মসম্মানের আজ পুনর্জন্ম হবে। সিকান্দার তখন বলে এসব বাদ দিন, আর যা শোনার জন্য এসেছি সেটা বলেন। 15 বছর ধরে যেটা শোনার জন্য অপেক্ষা করছি। তখন জাসিন্দার বলে তুমি কি মনে করো আমি তোমার জীবন নষ্ট করে দিয়েছি? তখন সিকান্দার বলে হ্যাঁ, আপনার ওই অনুমান আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তখন জাসিন্দার বলে আসলে আমার ওই অনুমানের জন্য আমাদের দুজনের জীবন নষ্ট হয়ে গেছে। ক্ষমা তো আমি চাইবই, কিন্তু তুমি যেহেতু জানোই না আমি তোমার সাথে কি কি করেছি,
তাহলে আমি কিভাবে ক্ষমা চাই? সিকান্দার বলে, আমি সব জানি আপনি আমার সাথে কি করেছেন। আমার চাকরি আপনার জন্য হারিয়েছি, আমার ব্যবসা আপনার জন্য বন্ধ হয়ে গেছে, আমাকে বাসা ছাড়তে হয়েছে, এই শহর ছাড়তে হয়েছে। 15 বছর আমি মুম্বাইয়ের বাইরে ছিলাম শুধুমাত্র আপনারই জন্য। তখন জাসিন্দার বলে, তুমি কিছুই জানো না। জাসিন্দা তখন সিকান্দারকে বলতে থাকে, মুম্বাই ছাড়ার পর তোমার সাথে কি কি হয়েছে। তখন আমাদের আবারও 15 বছর আগের দৃশ্য দেখানো হয়। সিকান্দার, কামিনী, মাঙ্গেশ আরও কোর্টে যায়, কিন্তু দেখা যায় সেখানে জজই আসে না, আর তাদের হিয়ারিংয়ের ডেট আবারও পিছিয়ে দেয়। আর তখন মানিশ আসে, সিকান্দারকে বাইরে নিয়ে যায় আর বলে আগ্রায় তার মামা থাকে, তার গ্লাসের ফ্যাক্টরি আছে, সেখানে একজন বিশ্বস্ত লোক লাগবে, আর এই কাজের জন্য সে সিকান্দারের কথা বলেছে, আর সে এই কাজের জন্য 15,000 টাকা বেতন আর সাথে বাসাও দেবে। তখন সিকান্দার কামিনীকে জানায় তার কাছে আগ্রা যাওয়ার মতো টাকা নেই। তখন কামিনী বলে, চিন্তা করো না, আমার কাছে কিছু টাকা আছে। আর তখন সিকান্দার যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তখন দেখা যায় সবাই মিলে আগ্রাতে আসে। মানিশের মামা তাদের বাসা দেখিয়ে দেয়। মামা ফ্যাক্টরিতে এনে সিকান্দারকে তার সকল কাজ বুঝিয়ে দেয়। এরকম ভাবে 2টা বছর কেটে যায়। যখন সিকান্দার জীবনের সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, তখন কামিনীর সাহায্যে সিকান্দার নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। অতীতের ঘটনাকে ভুলে গিয়ে তারা হাসি খুশি সুন্দর স্বাভাবিকভাবে জীবন কাটাচ্ছিল। এর মধ্যে একদিন মাঙ্গেশ সিকান্দারকে কল করে আর বলে, তোমার আর কামিনীর অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়েছে, তো তোমরা তাড়াতাড়ি এখানে চলে আসো। আর উকিল বলেছে নতুন যে বিচারক এসেছে সে অনেক স্ট্রিক্ট। তখন সিকান্দার চিন্তায় পড়ে যায়। রাতের বেলায় সিকান্দার একা দাঁড়িয়ে চিন্তা করছিল। তখন কামিনী আসে আর তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। কামিনীকে জানায় মুম্বাই যেতে হবে। কামিনী তখন বলে, তাকেও কি সাথে যেতে হবে? সিকান্দার বলে, না, আমি একা গেলেই হবে। কামিনী তখন বলতে থাকে, আর কতদিন এভাবে কাটাবো, কবে এই ঝামেলা থেকে বের হব? তখন সিকান্দার বলে, তুমি আসার আগে এটাই ভাবছিলাম, কবে স্বাভাবিকভাবে জীবন কাটাবো। তার পরের দিন সিকান্দার আদালতে আসে। তখন বিচারক কেসের কার্যক্রম শুরু করার আগে দেখে সেখানে জাসুইন্দার আসেনি। উকিল বলে, একটা গুরুত্বপূর্ণ কেসে জাসুইন্দার আটকে গেছে, তাই আসতে পারেনি। 1 মাস পরে যাতে শুনানি দেওয়া হয়। বিচারক তখন বলে, জাসুইন্দার এখনও 3 জনের বিপক্ষে কোনো প্রমাণ আনতে পারেনি, আর এটাও প্রমাণ করতে পারেনি তারা কিভাবে এই চুরির সাথে জড়িত। চার্জশিট ফাইল দেখে মনে হচ্ছে কোনো আনপ্রফেশনালভাবে ইনভেস্টিগেশন করা হয়েছে, তাই তাদের 3 জনকে এই কেস থেকে মুক্তি করে দেওয়া হয়। এ কথা শুনে তো সিকান্দার আর মাঙ্গেশ অনেক বেশি খুশি হয়ে যায়। ফাইনালি তারা এই কেস থেকে মুক্তি পেল। এরপর সিকান্দার অনেক খুশি মনে তার বাসায় ফিরে আসে। তখন কামিনী দরজা খোলে। সিকান্দার তাকে দেরি না করে সাথে সাথে খুশির খবরটি জানায়। কামিনীও এটা শুনে অনেক বেশি খুশি হয়। সিকান্দার তখন বাচ্চারা কোথায় সেটা জিজ্ঞাসা করে। কামিনী বলে, তারা তো পাশের বাড়ি মুভি দেখতে গেছে। এরপর কামিনী সিকান্দারের জন্য পানি আনতে যেতেই যাবে, তখনই সে মাথা ঘুরে পড়ে যায়। সিকান্দার তখন সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে আসে আর সেখানে বিভিন্ন টেস্ট করে। ডাক্তার তাকে বলে যে কামিনী লাঞ্চে পানি জমেছে, তাকে এক্ষুনি অ্যাডমিট করতে হবে। কিন্তু অ্যাডমিট করার মতো তার কাছে টাকা ছিল না। তাই সিকান্দার ডাক্তারকে বলে সে যেন কামিনীকে এক্ষুনি অ্যাডমিট করে নেয়, সে কালকে টাকা পরিশোধ করে দেবে। ডাক্তার তার কথা রাজি হয়ে যায়। ভর্তি করাতে সময় লাগবে দেখে কামিনী বলে, বাচ্চারা বাসায় একা, তুমি যাও বাচ্চাদের দেখে আসো। সিকান্দার তখন বাসায় আসে, কিন্তু সে দেখতে পায় বাচ্চারা বাসার বাইরে বসে আছে। সে তখন এটা দেখে অনেক অবাক হয় আর তাদের থেকে জানতে চায় তাদেরকে বাসা থেকে কে বের করে দিয়েছে। তারা বলে মামা তাদেরকে বের করে দিয়েছে, সে বলেছে তোমরা নাকি চোর। সিকান্দার কথা শুনে অনেক বেশি রেগে যায় আর সাথে সাথে মামার বাসায় যায় আর দরজা ধাক্কাতে থাকে। মামা দরজা খুলে বলে তার মতো চোর এই বাড়িতে থাকতে পারবে না। সিকান্দার তখন বলে আমরা চোর না, আর এটা প্রমাণও হয়ে গেছে। কিন্তু মামা তার কোনো কথাই শুনতে চায় না। তখন মামার কাছে তার বেতনের টাকা চায়। তখন মামা বলে কাল সকালে ফ্যাক্টরি থেকে এসে নিয়ে যেতে। তখন সিকান্দার বলে আপনি তো সকাল পর্যন্ত অপেক্ষা করলেন না, বাচ্চাদের এই রাতে রাস্তায় নামিয়ে দিয়েছেন। মামা আর কথা না বাড়িয়ে টাকা দিয়ে দেয়। তারপর দেখা যায় সিকান্দার বাচ্চাদের একটা ধর্মশালায় নিয়ে আসে। তখন কামিনীর বোন বলতে থাকে তার বোন কোথায়। সিকান্দার বলে রেখা দিদির কাছে গিয়েছে, তোমরা ঘুমাও, আমি নিয়ে আসছি।
কথা বলে সে বেরিয়ে পড়লে তো সেখানে কিছু ছিনতাইকারী আসে আর তাকে ধরে তার ফোন ভেঙে ফেলে আর তার থেকে সব টাকা নিয়ে পালিয়ে যায়। সিকান্দার তখন চিৎকার করে কাঁদতে থাকে। সে এখন কি করবে, কিভাবে হাসপাতালে টাকা দেবে, কিছুই বুঝতে পারে না। এজন্য সে কোনো দিক খুঁজে না পেয়ে একটা ব্রিজের উপরে ওঠে আর আত্মহত্যার কথা ভাবতে থাকে। সে পানিতে ঝাঁপিয়ে দিতে যাবে, ঠিক তখনই একটা গাড়ির হর্ন শুনে কি যেন একটা চিন্তা করে আবার নিচে নেমে আসে আর চোখের পানি মুছে সোজা হাঁটা শুরু করে। আর তখন জাসিন্দারকে বলতে থাকে সেদিন যখন সে ব্রিজের উপর দাঁড়িয়েছিল আর তার বাঁচা মরার সিদ্ধান্ত নিচ্ছিল, তখন হঠাৎ তার মধ্যে অনেক শক্তি চলে আসে, তার মধ্যে সাহস আসে। সে ভাবে তাকে তো জাসিন্দারের সাথে লড়াই করতে হবে, সেটা তো এতটা কঠিন হবে না। সে আরও বলে, আপনি তো মামাকে কল করে আমার কথা জানান আর চাকরি থেকে বের করে দিয়েছেন। তখন দেখা যায় সিকান্দারের ধারণাটাই ঠিক ছিল। জাসিন্দা যখন জানতে পারে সিকান্দার আগ্রায় আছে, তখন কনস্টেবলকে বলে সে তাকে চাকরি থেকে বের করে দেয়। তারপর আর কথা না বাড়িয়ে সে সিকান্দারের কাছে জানতে চায় এই নতুন পাওয়া সাহস দিয়ে সে কি করলো। সিকান্দার জানায় সে দেবীর কাছ থেকে টাকা ধার নিয়েছে, মানে সে মন্দিরের দান বাক্স থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। তারপর সে তার বন্ধু মানিশকে কল দেয়। মানিশ তখন বলে তার মামা তাকে কল দিয়ে সব বলেছে, সে সব জানে। তখন সিকান্দার বলে একটা শেষ উপকার করতে। মানিশ তখন তাকে বলে সে কি আবুধাবি যাবে। সিকান্দার তার কথা রাজি হয়ে যায় আর 3 মাস পরই তার সাহায্য নিয়ে আবুধাবিতে চলে যায়। সেখানে প্রথমে কন্ট্রাকশনের কাজ নেয় আর টাকা কামানোর পরে প্রথমে দেবীর দানের থালার টাকা আর মানিশের ঋণ সবার আগে শোধ করে। এরপর কামিয়ে চিকিৎসা টাকা আর বাচ্চাদের পড়াশোনার টাকাও পাঠাতে শুরু করে। জীবনে সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। তখন জাসিন্দা জিজ্ঞাসা করে তাবাসসুমের সম্পর্কে তো কিছুই বললেন না। আমার লোক তো বলছিল তোমাকে প্রায়ই আবুধাবিতে তার সাথে দেখা যেত। সিকান্দার তার দিকে আর চোখে তাকালো। তখন সিকান্দার বলে বাজে মানুষের চিন্তা ভাবনা এরকম বাজেই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ঠিকই আছে, তাবাসসুমের সম্পর্কে আপনার জানা দরকার। গল্প চলে আসে আবুধাবিতে। সিকান্দার যাওয়ার 4 বছর পরে সিকান্দার তখন অন্য এক কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার হয়ে গেছে। সেখানে তার সাথে পরিচয় হয় তাবাসসুমের। তাবাসসুম তারই কোম্পানিতে জব করতো, একই কোম্পানিতে জব করতো, তারপর ইন্ডিয়ান, আবার দুজনেই বোম্বাইয়ের। এর জন্য তারা একসাথে অনেক বেশি সময় কাটাতো আর সে কামিনীর ব্যাপারও সব কিছুই জানতো। একদিন অফিস থেকে বের হওয়ার সময় তাবাসসুম মুভি দেখতে যেতে চায় আর তাই তারা দুজনে পরের দিনে মুভি দেখতে যায়। মুভি শেষে থিয়েটার থেকে বের হলে তখন একজন সামনে আসে আর তাকে বলে সে এখানে কি করছে, সে তো মুম্বাইয়ে ডান্স করতো, সে কাজ কি সে ছেড়ে দিয়েছে। একথা শুনে সিকান্দার অনেক বেশি অবাক হয়ে যায়। তাবাসসুমকে বলে তোমাকে জাসিন্দা পাঠিয়েছে তাই না। একথা বলে সে রেগে সেখান থেকে চলে যেতে থাকে। তখন তাবাসসুম তার কাছে এসে তাকে সরি বলতে থাকে। সিকান্দার জিজ্ঞাসা করে সে কবে থেকে জাসিন্দারকে চিনে। তাবাসসুম অবাক হয়ে বলে জাসিন্দার আবার কে। সিকান্দার বলে মুম্বাইয়ের পুলিশ। তাবাসসুম বলে আমি এই নামে কাউকে চিনি না। সিকান্দার বিরক্ত হয়ে বলে এই জাসিন্দার আমাকে শান্তিতে কেন থাকতে দেয় না, আমার বেঁচে থাকা একদম হারাম করে দিয়েছে, আর এখন তোমার মতো বাজে একটা মেয়েকে আমার পিছনে পাঠিয়েছে। তাবাসসুম তখন বলে আমি কোনো জাসিন্দারকে চিনি না, কেউ আমাকে পাঠায়নি। আমি মুম্বাইয়ে ডান্স বারে কাজ করতাম, সেখানে টাকা অনের মতো এমন অনেক মানুষ আসতো। একদিন সিদ্ধান্ত নেই এই জীবন ছেড়ে দেব আর এখানে এসে ছোটোখাটো কাজ করে আজ এখানে এসেছি। ওই লোক আমার অতীত হঠাৎ সামনে আসায় আমি ঘাবড়ে গেছি, কারণ তুমি পাশে ছিলে। তাছাড়া আমি আমার নিজেকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করি। তখন সিকান্দার আবারও জিজ্ঞাসা করে তোমাকে জাসিন্দার পাঠায়নি। তাবাসসুম তখন বিরক্ত হয়ে রেগে সেখান থেকে চলে যায়। এই কাহিনী শুনে জাসিন্দা হাসতে হাসতে বলে বাজে মানুষের তো বাজে চিন্তা ভাবনা হবে। সিকান্দার আফসোস করে বলে ঠিক বলেছেন, কিন্তু আপনি তো আমাকে শান্তিতে থাকতে দিচ্ছিলেন না, তাই যখনই আমার সাথে খারাপ কিছু হতো আমি ভাবতাম সেগুলো আপনিই করাচ্ছেন। তখন জাসিন্দার বলে তাবাসসুমের সাথে কি আর দেখা হয়েছে। তখন সিকান্দার বলে আজ সকালে মুম্বাই আসার আগে তাবাসসুমের সাথে দেখা করতে যাই আর তাবাসসুমের কাছে সেদিনের ব্যবহারের জন্য ক্ষমা চায় আর বলে তুমি চাকরি ছেড়ে দিয়েছ আর এখানে জয়েন করেছ। সব কিছু জানার পরও সাহস হচ্ছিল না আমি তোমার সাথে দেখা করি। আসলে আজকে সকালে জাসিন্দার কল করেছিল আমি মুম্বাই যাচ্ছি। তখন তাবাসসুম রেগে জিজ্ঞাসা করে
কে এ জাসুইন্দার? সিকান্দার বলে, সে আমার অতীতের একজন। এখন এত কিছু বলার সময় নেই। এটা তোমার জন্য, পরে দেখা হবে। কথা বলে তার হাতে একটা খাম দিয়ে সে দৌড়ে সেখান থেকে চলে আসে। কথা শুনে জাসিন্দা হাসতে হাসতে বলে, তুমি যেখানেই যাও ভালোবাসা মানুষ পেয়ে যাও, আর আমি একজনকেই সামলাতে পারছি না। তখন সিকান্দার বলে, কারণ আপনি আপনার জেদকে সত্যি প্রমাণ করার জন্য পাগল হয়ে গেছিলেন। তখন কথা শুনে জাসিন্দার বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ। আর সিকান্দারকে বলে, আমি তোমার সাথে আসলে অনেক খারাপ করেছি। তুমি আসলে চুরি করোনি, আমার অনুমান ভুল ছিল, তাই আমি তোমার কাছে মন থেকে ক্ষমা চাচ্ছি। এটা শুনে সিকান্দারের মনে শান্তি পায়। ফাইনালি সে নির্দোষ প্রমাণ হলো। এটা শোনার জন্যই সে এত বছর অপেক্ষা করছিল। আর সে জাসিন্দাকে বলে, আশা করি আপনার সাথে আর কোনোদিন আমার দেখা হবে না। এটা বলে সে উঠে যাচ্ছিল, আর তখন জাসিন্দা তাকে আবারও ডাক দেয় আর বলে, তোমার সাথে আরো কথা আছে। তখন সিকান্দার তার কথা শোনার জন্য আবারও এসে বসে। আর তখন জাসিন্দার বলতে থাকে, আমার অনুমান এতটাই দুর্বল না যে পুরোটাই ভুল বলবে। তোমাদের জামিন হওয়ার পরে আমি তোমাদের তিনজনের উপর নজর রাখার জন্য লোক লাগিয়েছিলাম। আনিস যখন সিকান্দারকে আগ্রা যাওয়ার কথা বলে, তখন সিকান্দারের কাছে টাকা না থাকলে তখন কামিনী বলে তার কাছে কিছু টাকা আছে। তার পরের দিনই দেখা যায় কামিনী সিকান্দার কাছ থেকে লুকিয়ে তার পরিচিত এক জুয়েলারি শপে যায়। কামিনী ক্যাশে একটা হীরা সেল করতে যায়। তখন জাসিন্দা সেখানে যায় আর কামিনীকে হাতে নাতে ধরে। কামিনী তো অনেক ভয় পেয়ে যায়। আসলে সে চুরির দিন তার নখের মধ্যে ছোট্ট একটা হীরা লুকিয়ে নিয়ে এসেছিল। জাসিন্দা সব জেনে গেছে দেখে ভয়ে কামিনী কান্না করতে থাকে আর বলে সে ওই লাল হীরা সম্পর্কে কিছু জানে না। তখন জাসিন্দার কামিনীকে একটা অফার দেয়। জাসিন্দা তাকে বলে যদি সে গ্রেফতার হতে না চায় তাহলে যেন তার কথা মতো কাজ করে। আর যেহেতু জাসিন্দারের সব সন্দেহ ছিল সিকান্দারকে ঘিরে, তাই সে কামিনীকে বলে সব সময় সিকান্দারের উপর নজর রাখার জন্য। কামিনী আর কোনো উপায় না পেয়ে তার কথায় রাজি হয়ে যায়। এইসব শুনে সিকান্দার রাগে কষ্টে অনেক কাঁদতে থাকে। জাসিন্দা আরও বলে সে সিকান্দারের জীবনে বিভিন্নভাবে সংকট আনতে থাকে। কখনো বাড়িওয়ালা দিয়ে অপমান করে, কখনো চাকরি থেকে বের করে দিয়ে, কখনো আবার চাকরি করতে না দিয়ে এতটাই অসহায় করে দেয় যাতে সিকান্দার বাধ্য হয়ে হীরা বিক্রি করে। জাসিন্দার বলে, তুমি তো আসলে চুরি করোইনি, তাহলে হীরা কোথা থেকে বিক্রি করবে? তবে এটা সত্যি কামিনী তোমাকে অনেক ভালোবাসে। সে তো নিজে চাকরি করে তোমার পাশে দাঁড়াতে চেয়েছিল, কিন্তু আমি তাকে কোথাও চাকরি করতে দেইনি। জাসিন্দার তখন আরও বলতে থাকে, কামিনীর হঠাৎ অসুস্থ হওয়া, সেদিন রাতেই মামা বাসা থেকে আর চাকরি থেকে বের করে দেওয়া, এমনকি গলিতে ছিনতাই হওয়া সব কিছুই আমি করেছিলাম। তখন সিকান্দার বলে, আপনি আমাকে শান্তিতে বাঁচতেও দেননি। তখন জাসিন্দার বলে, তোমাকে মরতেও তো দেইনি। তুমি সেদিন যখন ব্রিজের উপর উঠে লাফ দিতে যাচ্ছিলে, তখন একটা গাড়ির হর্ন শুনে তোমার হুঁশ ফিরে আসে। মনে আছে? সে লম্বা হর্ন আমি বাজিয়েছিলাম। এসব কথা শুনে সিকান্দার অনেক বেশি অবাক হয়ে যায়। তখন তার জাসিন্দারের উপর অনেক বেশি রাগ হয়। আর সে উঠে দাঁড়ালে জাসিন্দার বলে, আই এম সরি। তখন রাগে জাসিন্দারকে একটা চড় মারে আর কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এরপর সে তার বাসায় চলে আসে। তখন কামিনী তাকে দেখে জড়িয়ে ধরে আর বলে, এত দেরি হলো কেন? তুমি আসবে বলে আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি। সিকান্দার বলে, বাসাটা আসলে অনেক সুন্দর করে সাজিয়েছ। তখন সিকান্দারের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তখন সে জানতে পারে বাচ্চারা ঘরে নেই। আর সে কামিনীকে বসিয়ে বলে, জাসিন্দার আমার সাথে দেখা করেছিল। সে আমার কাছে মাপ চেয়েছে, মেনে নিয়েছে যে আমি চোর না, আর সে ভুল ছিল। আর সে আমাকে তোমার বিষয়ে সব কিছু বলেছে। কামিনী তো এ কথা শুনে চমকে ওঠে। সিকান্দার তখন কামিনীকে বলে, কেন করলে আমার সাথে এমন? তখন কামিনী কাঁদতে কাঁদতে বলে, আমি এটা করতে চাইনি, কখনো করতামও না, কিন্তু বাচ্চাদের কথা চিন্তা করে করতে বাধ্য হয়েছিলাম। না হলে আমি কখনো তোমাকে মিথ্যা বলতাম না। সিকান্দার বলে, কিন্তু তুমি তো মিথ্যা বলেছ। তুমি এই পর্যন্ত আমাকে অনেক সাপোর্ট করেছ। হয়তো ভাগ্যে আমাদের একসাথে সময় এতটুকুই লেখা ছিল। তোমার সাথে আর থাকা সম্ভব না। আমি এই বাসা তোমার নামে করে দেব, আর প্রতি মাসে টাকাও পাঠিয়ে দেব। কামিনী কান্না করতে করতে না বলতে থাকে। কামিনী তাকে অনেকবার আটকানোর চেষ্টা করে,
আর শেষবারের মতো একটা সুযোগও চায়, কিন্তু সিকান্দার কোনো কথাই শুনতে চায় না আর সে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর দেখা যায় সে একটা বাসে করে বহু দূরে এক পাহাড়ি এলাকায় আসে। সেখানে গিয়ে সে একটি ফুলের নার্সারিতে আসে আর প্রিয়ার সাথে দেখা করে। এরপর প্রিয়া তাকে নিয়ে হাঁটতে হাঁটতে একটা সুন্দর বাগানের মধ্যে আসে। এই বাগানের মাঝে একটা বেঞ্চের মধ্যে থাকা একটা টপের কাছে নিয়ে আসে। সিকান্দার ধীরে ধীরে সেই টপটার কাছে আসে আর তখন আমাদের কাছে সবচেয়ে বড় সত্যিটি আসে। আমাদেরকে দেখানো হয় সেই টবের মধ্যেই পুঁতে রাখা আছে সেই চুরি হওয়ার 5টি রেড সলিটার। আর আমরা আরও জানতে পারি সেদিন সবাই চলে যেতেই সিকান্দার সুযোগ বুঝে কাঁচ ভেঙে হীরাগুলো চুরি করে। এই হীরার জন্যই সে অনেক কিছু হারিয়েছে। ফাইনালি হীরাগুলো পেয়ে সিকান্দার টপটা বুকে জড়িয়ে নেয় আর সে এত বছর ধরে এটা প্রিয়াকে সামনে রাখার জন্য দিয়েছিল। প্রিয়াও যেহেতু তাকে পছন্দ করত তাই সে এই কাজটি তাকে করে দেয়। এরপর সিকান্দার এই গাছের টপটি নিয়ে বাইকে উঠে রওনা দেয় বাসের উদ্দেশ্যে। আর এখানে গল্পটি শেষ হয়। উপস, আরে না, দাঁড়ান, গল্প তো এখনো বাকি আছে। সিকান্দার বাসে করে মনের সুখে যাচ্ছিল, তখনই পেছন থেকে জাসিন্দা সিকান্দারের মাথায় বন্দুক তাক করে আর তাকে নিয়ে নির্জন এক পাহাড়ের উপর নিয়ে আসে আর তার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে বেঁধে রাখে। আর সেই টপটি ভেঙে তার মধ্যে থেকে সেই রেড সলিটারগুলো বের করে। তারপর সে কৌশলাকে কল করে আর বলে তার অনুমান ঠিকই ছিল, সিকান্দার এই হীরাগুলো চুরি করেছে। কৌশলা তখন বলে, আমি তো 15 বছর আগেই তোমার কথা বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি তো দুনিয়াকে এ কথা বিশ্বাস করানোর জন্য পাগলামি করছিলে, কারণ তোমার কাছে দুনিয়াটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। তখন জাসিন্দার বলে, কিন্তু আমি তো ঠিক ছিলাম, সিকান্দারই চোর। তখন কৌশলে বলে, শুনে খুশি হলাম তুমি সিকান্দারকে পেয়ে গেছো। একথা বলেই সে কলটা কেটে দেয়। এত বছর পর জিতেও সে আজ হেরেই গেল। সিকান্দার তখন বলে, আপনি এই বুদ্ধি কিভাবে পেলেন? জাসিন্দার বলে, তার স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার পর এক বেঞ্চে বসেছিল, তখন হঠাৎ তার মনে হয় সে যদি সিকান্দারকে এটা বোঝাতে পারে যে সে হেরে গেছে আর তার ভুল বুঝতে পেরে ক্ষমা চায়, তাহলে সিকান্দার নিজেকে মুক্ত মনে করবে। আর তাই হয়েছে, কিন্তু আফসোস এটা বুঝতে তার 15টা বছর লেগে গেছে। তারপর সিকান্দারের কাছে জানতে যায় সে এই চুরিটা কিভাবে করলো। তখন সিকান্দার বলে, এক্সিবিশনে অ্যানাউন্সমেন্ট করার পরে আমার কিছু কাস্টমার হয়েছিল, তাদের কম্পিউটার ঠিক করতে প্রায় সেখানে যেতাম। আর সেখানে যাতায়াতের জন্য মলের কিছু স্টাফের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেছিল। তাদের মধ্যে একজন ছিল তুকারাম। তো এক্সিবিশনের 3 দিন আগে সে বলে তার পরিচিত একজন কম্পিউটারে কিছু একটা প্রবলেম হয়েছে আর সে কাজের জন্য তাকে 5,000 টাকা দেবে। তাই সিকান্দার রাজি হয়ে যায় আর সেখানে যায়। কিন্তু সে বাসাটা খুব আজব লাগছিল তার কাছে। আর সে বাসায় গিয়ে দেখে কম্পিউটারটা একদম নতুন, কিন্তু লোকটাকে দেখে বোঝাই যাচ্ছে তার কম্পিউটার সম্পর্কে কোনো ধারণাই নেই। সমস্যা কোনো কিছুই ছিল না, শুধু প্রিন্টারে পেপার আটকে গিয়েছিল। কিন্তু 5,000 টাকার জন্য সে এমন ভাব করে যেন পিসিতে অনেক সমস্যা হয়েছে। সে তখন টাইম পাস করে। পিসি দেখতে গিয়ে দেখে সেখানে এক্সিবিশনে যাওয়ার ফেক পাস বানানো হচ্ছে। লোকটার সামনের রুমে ঢুকতে গেলে সিকান্দার দেখে সেখানে একটা লাল ব্যাগ আর কিছু বন্দুক আর বোমা রাখা আছে, আর সেখানে কিছু লোকও ছিল। তো সে বুঝতে পারে কিছুতে একটা সমস্যা আছে, এই জন্য সে টাকা নিয়ে সেখান থেকে চলে আসে। কিন্তু এর পরদিনই সে ওই লাল ব্যাগটা এক্সিবিশনের ভেতরে আনতে দেখে আর তুকারামকে দেখে লুকিয়ে সেই ব্যাগটা নিয়ে যেতে। এরপর তুকারাম বেরিয়ে গেলে তারা কি করতে যাচ্ছে সেটা জানার জন্য সে তাকে ফলো করে আর তাদের আস্তানা যায় আর লুকিয়ে তাদের সব কথা শুনে। আর সে এটা বুঝতে পারে তারা এক্সিবিশনের দিন ডাকাতি করবে, তাই সে একটা নিজের প্ল্যান করে। তার এখন 2টা কাজ করতে হবে। তখন জাসিন্দার বলে, 1 ওদের রেড ব্যর্থ করতে হবে আর 2 হীরা চুরি করে বের হতে হবে। তখন সিকান্দার বলে সে তো অনুপকে আগে থেকেই দেখতো, এজন্য চুরির দিন সে সুযোগ বুঝে ওই খামটি তার পকেটে দিয়েছিল। এভাবে ডাকাতের খবর পুলিশ জানলে সবাই অন্য রুমে নিয়ে যায় আর সেই ফাঁকে সে 5টি রেড সলিটারগুলো চুরি করে নেয়। এরপর তার ফ্রেন্ড প্রিয়াকে তার কাজে লাগায়। আর যেহেতু প্রিয়া তাকে পছন্দ করত তাই সে তাকে এই কাজে সাহায্য করার জন্য
রাজি করায়। প্রিয়া সরকারি হাসপাতালে নার্সিংয়ের কাজ করত। সেদিন লাশগুলো নিয়ে যেতে সে সবার সাথে আসে, আর সেই ফাঁকে সে হীরাগুলো তার কাছে দিয়ে দেয় আর তার মাথায় ঢুকিয়ে দেয় এই হীরা তাকে ততক্ষণ সেফ রাখতে হবে যতক্ষণ না তার নাম ক্লিয়ার হয়ে যায়। কি মাস্টার প্ল্যানিং করেছে! একথা জেনে জাসিন্দা রেগে সিকান্দারকে 2টা চড় মারে আর বলে, এত কিছু করে কি পেলে? হীরা তো আমার কাছেই, আর তুমি হ্যান্ডকাপ হাতে বাঁধা। এখন আর কোনো উপায় না পেয়ে সিকান্দার জাসিন্দারকে অনুরোধ করে বলে একবার হীরাটা দেখাতে। জাসিন্দা হীরাগুলো বের করে। সিকান্দার হাত বাড়িয়ে ধরতে গেলে জাসিন্দা হাত সরিয়ে নেয়। জাসিন্দা তখন জিজ্ঞাসা করে, তুমি যে তাবাসসুমকে খাম দিয়েছিলে তাতে কি ছিল? সিকান্দার তখন বলে, একটা চিঠি আর সুইজারল্যান্ডের টিকিট ছিল। চেয়েছিলাম এসব শেষ হয়ে গেলে তাবাসসুমের সাথে সুইজারল্যান্ডে ঘুরতে যাব। তখন জাসিন্দার বলে, এই হীরা চুরির জন্য এখানে সব কিছু এলোমেলো হয়ে গেছে, আর তুমি সুইজারল্যান্ডে যাওয়ার প্ল্যান করছিলে। তুমি আসলেই সিকান্দার। সিকান্দার তখন বলে, আসলে আমরা দুজন একই রকমের। আমি 15 বছর ধরে এই হীরা পাওয়ার জন্য অপেক্ষা করছি, আর আপনি আমাকে ধরার জন্য জেদ নিয়ে বসে আছেন। দুজনে জিতে গেছি, আবার দুজনেই হেরে গেছি। এ দুনিয়ার মধ্যে কেউ আমাদের বুঝতে পারবে না। তাই একটা কাজ করেন, এটাই আমাদের শেষ সুযোগ। বাকি জীবনটা না হয় আরামায়েশে কাটিয়ে দেই। সিকান্দার তখন আরও বলে, আমার কাছে আপনার জন্য একটা ডিল আছে। কি বলেন, ডিলটা বলবো? তখন জাসিন্দা চুপ হয়ে থাকে। তো এরপর কি হবে? জাসিন্দা কি সিকান্দার অফারে রাজি হবে, নাকি পুলিশের কাছে তাকে ধরিয়ে দিবে? আর সিকান্দারই বা কি অফার করেছে? আর এরই সাথে এই গল্পটি এখানে শেষ হয়ে যায়। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আর যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।